ওয়েলকাম। গতদিন লাস্ট যে আমি ক্লাস নিয়েছিলাম ওখানে আমি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই চ্যাপ্টার থেকে রাশি, পরিমাপ পদ্ধতি, বিভিন্ন রাশি, লব্ধ রাশি, প্রাথমিক রাশি এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পরবর্তী পর্যায়ে আলোচনা শুরু করছি। একদম ফার্স্ট মানে লাগবে সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতিটা কী জিনিস? যে কোনো সমীকরণ সেই সমীকরণে উভয় দিকের মাত্রা সবসময় সমান থাকবে। মানে সাপোজ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বাম দিকের মাত্রা যাই হবে ডান দিকের মাত্রা সবসময় তাই হবে। এই যে নীতি, সেই নীতিকে আমরা বলবো সমমাত্রিক নীতি। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো? কি লিখলাম? কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুটি দিকের মাত্রা সবসময় অভিন্ন হবে, এটাকে আমরা বলবো সমমাত্রিক নীতি। ধরা যাক একটা ইকুয়েশন আমি লিখলাম, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, যেখানে ভি হলো অন্তিম বেগ। ভিটা কি বেগ? অন্তিম বেগ। ইউটা কি? ইউ হলো প্রাথমিক বেগ। এ হলো ত্বরণ, টি হলো সময়। আমি দেখতে চাইছি এই যে সমীকরণ এটি মাত্রাগতভাবে সঠিক কিনা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে এর বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের মাত্রা ঠিক আছে কিনা, একই আছে কিনা। আমি লিখছি যে বাম পক্ষের মাত্রা বাম পক্ষে কি আছে? ভি, তার মানে ভি এর মাত্রা। বেগের মাত্রা জানি আমরা এল টি মাইনাস ওয়ান। ডান পক্ষে মাত্রা কি হবে? ইউ প্লাস এটি এর মাত্রা। তার মানে ইউ এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, এর মাত্রা এল টি মাইনাস টু, টি এর মাত্রা টি, এল টি মাইনাস ওয়ান প্লাস এল টি মাইনাস ওয়ান যোগ করলে কী হবে? এল টি মাইনাস ওয়ান। মাথায় রাখবে সবসময় মাত্রা এল প্লাস এল যোগ করলে এলই হয়, বা টি প্লাস টি যোগ করলে টিই হবে। এর ওপরে প্রচুর অঙ্ক থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। আমি এই নিয়ে শুধুমাত্র সমমাত্রিক নীতি থেকে বিভিন্ন সমস্যা নিয়ে আমি একটা আলাদা ভিডিও আমি তৈরি করব। নেক্সট, মাত্রা বিশ্লেষণ। কোন একটা রাশির সঙ্গে যদি অন্য কতকগুলো রাশির সম্পর্ক থাকে তাহলে তাদের মাত্রা ভেঙে উহাদের মধ্যে সঠিক সম্পর্কটা নির্ণয় করা সম্ভব। এই যে পদ্ধতি তার নাম মাত্রা বিশ্লেষণ। এর কি কি সুবিধা? ইহার সাহায্যে বিভিন্ন একক পদ্ধতির মধ্যে এককে রূপান্তর করতে পারি আমরা। থিওরিটিক্যাল বা তত্ত্বগতভাবে প্রতিষ্ঠিত কোনো সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি। বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি। মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা বা লিমিটেশন। যদি কোনো একটা রাশি কোন কোন রাশির উপর ডিপেন্ড করে আমরা না জানি তাহলে কিন্তু এই পদ্ধতি বা এই নিয়ম আমরা অ্যাপ্লাই করতে পারবো না। যদি ওই প্রাকৃতিক রাশিগুলির মধ্যে কোনো একটা মাত্রাহীন ধ্রুবক রাশি থাকে তাহলে কিন্তু তার সাহায্যে বা এই পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে আমরা পারবো না। যদি কোনো প্রাকৃতিক রাশি তিনের বেশি রাশির উপর নির্ভরশীল হয় তবে রাশিগুলির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন হয়, কারণ সেক্ষেত্রে অজ্ঞাত রাশির সংখ্যা সমীকরণ সংখ্যার থেকে বেশি হয়ে যায়। সেক্ষেত্রেও আমরা এই নিয়ম ইউজ করতে পারবো না। এছাড়াও আরও কিছু কিছু লিমিটেশন আছে, সেইগুলো একটা টেবিল এখানে দিয়ে দিয়েছি, এইগুলো তোমার লক্ষ্য করলে বুঝতে পারবে যে কী কী লিমিটেশন আমাদের মাত্রা বিশ্লেষণের আছে। নেক্সট আমরা আসবো পরিমাপের ত্রুটি। যে কোনো রাশি পরিমাপ করার সময় তার কিন্তু একটা ত্রুটি আসে বা ত্রুটি আসবে। এই ত্রুটি বেসিক্যালি কত রকম হয়? বেসিক্যালি এই ত্রুটিকে আমরা দু রকম ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হবে আমাদের পদ্ধতিগত ত্রুটি,
একে বলি কি সিস্টেমেটিক এরর, আরেকটা বলি আমরা অবিন্যস্ত ত্রুটি। এই দুটির খুব বেসিক পার্থক্য হলো, অনেক পার্থক্য আছে, বেসিক পার্থক্য হলো এই পদ্ধতিগত ত্রুটিটা কিন্তু আমরা দূর করতে পারি, আর অবিন্যস্ত ত্রুটিটাকে আমরা দূর করতে পারি না। হ্যাঁ, এটাকে বলে অনেক র্যান্ডম এরর বলে। এবার পদ্ধতিগত ত্রুটি এটাও আবার বিশেষ কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। কি কি? আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা বলি আমরা যান্ত্রিক ত্রুটি, ইনস্ট্রুমেন্টাল এরর, আরেকটাকে বলি আমরা ব্যক্তিগত ত্রুটি। এছাড়াও আরেকটা বলি অনেক সময় দক্ষতা ত্রুটি, সেটা আমি বলছি না এক্ষেত্রে। অবিন্যস্ত ত্রুটি কোনো ভাগ করবো না বা হবে না। কাকে বলে ত্রুটি? অ্যাকচুয়ালি ত্রুটি জিনিসটা কি? ত্রুটি হলো তো কোনো একটা রাশির যেটা প্রকৃত মান আর যেটা প্রাপ্ত মান, এই দুটো অন্তর্ফল। আমি বললাম এই যে কলমটা, এই কলমটার দৈর্ঘ্য কোম্পানি বলে দিয়েছে 15 সেমি। আমি মাপলাম, মেপে দেখলাম পাচ্ছি আমি 14.9 সেমি। 14.9 সেমি। কত কম পাচ্ছি আমি? 0.1 সেমি। এটা হচ্ছে ত্রুটি, আমার পরিমাপের ত্রুটি। সাপোজ অন্য একজন মাপলো, সে পেল 15.2 সেমি, সে কত বেশি মাপলো? 0.2 সেমি। সেটা তাহার যে মাপছে তার পরিমাপের ত্রুটি 0.2 সেমি। অর্থাৎ এই যে মাপ, পরিমাপ, এই ত্রুটি কিন্তু প্রত্যেকটা ব্যক্তির উপর ডিপেন্ড করতে পারে। কেউ বেশি মাপতে পারে, কেউ কম মাপতে পারে। এই জন্য ত্রুটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেটা প্রকৃত মান সেটা, এবং যে প্রাপ্ত মান যেটা আমি পাচ্ছি বা অন্য কেউ মাপছে সেটা পাচ্ছে, এই যে ডিফারেন্স, সেটাকে আমরা ত্রুটি বলবো। এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ত্রুটি কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুটি হয়। এখন এই পদ্ধতিগত ত্রুটি মানে কি? এখন এই যে ভুল এসছে, আমার কোনো ভুল এসছে, কম পেয়েছি পার্ট বা অন্য কেউ বেশি পেয়েছে, ভুলটা কেন এসছে? একটা হতে পারে যে যন্ত্র দিয়ে মাপছি, যে স্কেল দিয়ে মাপছি, সেই স্কেলটা ভুল, স্কেলের দাগগুলো ভুলভাল কাটা আছে। অথবা যে স্কেলটা যে তাপমাত্রা তৈরি করা, আজকে তাপমাত্রা আলাদা, অর্থাৎ ঘরের মধ্যবর্তী ফাঁকগুলো 1 সেমি মধ্যবর্তী ফাঁকগুলো বেশি কম হয়ে গেছে, এর জন্য ত্রুটি আসতে পারে। এটা কিন্তু আমি ইচ্ছা করে ঠিক করতে পারবো না, কারণ যন্ত্রের জন্য ত্রুটি আসছে। ওই যন্ত্রটাকে পাল্টে আমাকে একটা ভালো ব্র্যান্ডেড যন্ত্র অর্থাৎ স্কেল বা ফিতে কিনতে হবে, তাহলে এই মাপটা আমি ঠিকঠাক পাবো। এই যে ত্রুটি, যাদেরকে আমরা বলি যান্ত্রিক ত্রুটি। কিন্তু আমি ভালো যন্ত্র কিনলাম, ভালো ফিতে কিনলাম, তবু আমি পার্ট ভুল পাচ্ছি। কেন? সেক্ষেত্রে যে পরিমাপ করছে তার ত্রুটি হতে পারে, তার মনোসংযোগ না থাক, সে না জানতে পারে কীভাবে পরিমাপ করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, তার নলেজ না থাকতে পারে। এই কারণে কিন্তু ত্রুটি আসতে পারে। এই যে ত্রুটি, তাদেরকে আমরা বলবো কি ব্যক্তিগত ত্রুটি বা ব্যক্তি নির্ভর ত্রুটি বা পার্সোনাল এরর। এছাড়াও এই আরেকটা ত্রুটি আছে অবিন্যস্ত ত্রুটি। কীরকম? যে বিভিন্ন ধরনের কারণ, যে কারণগুলো আগে থেকে কোনো প্রেডিক্ট করা যায় না, আগে থেকে বুঝতে পারা যায় না, সে কারণগুলোর জন্য যে ত্রুটি আসে তাদেরকে বলবো অবিন্যস্ত ত্রুটি। এখানে কিন্তু একটা জিনিস বুঝলাম, যে কোনো রাশি পরিমাপে একটা ত্রুটি থাকবেই থাকবে, কারণ এই দুটো ত্রুটি না থাকতে পারে, বাট এটা কিন্তু থেকে যাবে। অতএব যে কোনো রাশি কিন্তু একটা ত্রুটি সবসময় থাকবে। এখন একটা কথা আমি বারবার বলছি, প্রকৃত মান ও প্রাপ্ত মানের যে ডিফারেন্স, সেটা ত্রুটি। এই প্রকৃত মানটা কে ঠিক করবে? কোম্পানি যে বলছে এটা 15 সেমি, সে কে ঠিক করলো? প্রকৃত মান ঠিক করার জন্য একটা খুব ভালো উপায় আছে। কি উপায়? তাকে আমরা বলবো গড়। গড় করবো। সাপোজ কোনো একটা রাশির মান x1, x2, x3 ডট 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 xn। মানগুলো কার মান? কোনো একটা রাশির এক্স তার মান, এবং x1 মানে কি প্রথম ব্যক্তি মেপেছে x1, দ্বিতীয় জন x2, মানে n সংখ্যক ব্যক্তি বা n সংখ্যক বার আমি পরিমাপ করলাম, আমি n বার পরিমাপ করতে পারি, বা n সংখ্যক ডিফারেন্ট লোক প্রত্যেকে একবার করে পরিমাপ করতে পারে, ব্যাপারটা একই। x1 একবার মাপলাম, একবার x2 মাপলাম, x3 মাপলাম, n সংখ্যক আমি পরিমাপ করলাম, প্রত্যেকটা পার্ট x1, x2 ডট 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 xn। এই যে পার্টগুলো যদি প্রত্যেকটা পার্টে আমি গড় পার্ট বার করি, অ্যাভারেজ x বার কত হবে? x1
x2 x3 ডট 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 xn বাই n। এই যে পার্ট, এই পার্টটাকে আমরা বলবো কি সঠিক পার্ট বা প্রকৃত পার্ট। বলছি না প্রকৃত পার্ট, এই পার্টটা, এই পার্টটা হলো সঠিক পার্ট বা প্রকৃত পার্ট। এখন ত্রুটি কাকে বলবো? ত্রুটি হবে যে কোনো একটা পার্ট যেটা মেপেছি আমি, সাপোজ আমি মেপেছি প্রথমে, এটা আমার পার্ট x1, তাহলে এই x বার মাইনাস x1 এটা হবে কি আমার ত্রুটি, প্রথম জনা ত্রুটি। এক্ষেত্রে দ্বিতীয় জনা সে মেপেছে x2, তার ত্রুটি কত হবে? তার ত্রুটি হবে x বার মাইনাস দ্বিতীয় জনা ত্রুটি। তৃতীয় জনা যে মেপেছে থার্ড, x বার মাইনাস x3 এপসাইলন 3, এটা হবে তার ত্রুটি। এই যে চিহ্ন একেবারে কি ইপসাইলন, প্রথম ব্যক্তির ত্রুটি ইপসাইলন 1, দ্বিতীয় ব্যক্তির ইপসাইলন 2, তৃতীয় ব্যক্তির ইপসাইলন 3। তো এইগুলো কিন্তু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কোনটা বড় আমি বুঝতে পারছি না, সেটা সব থেকে ভালো কিন্তু মড লিখে দেওয়া, ওতে বড় থেকে ছোট বিয়োগ করতে পারি। এই তাহলে ত্রুটি কিন্তু সেটা কিন্তু বিভিন্ন ব্যক্তির ত্রুটি বিভিন্ন রকম। এরকম কোনো কেস থাকে যে ত্রুটি নির্দিষ্ট না, কারোর মান কোনো ক্ষেত্রে এক্স মানে এপসাইলন 1, কোনো ক্ষেত্রে এপসাইলন 2, কোনো ক্ষেত্রে এপসাইলন 3, সেক্ষেত্রে আমরা নেব কি গড় ত্রুটি। কাকে বলবে? সমস্ত ত্রুটির যে সমষ্টি তাকে আবার n দিয়ে ভাগ করব, এটাকে বলবো কি আমরা গড় ত্রুটি। আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এর মানটা লিখতে পারি x1 x বার x2 x3, এটাও লিখতে পারি। আমরা এক্ষেত্রে এটাও লিখতে পারি, এটাও কিন্তু এর একটা পার্ট। নেক্সট এই ভগ্নাংশ ত্রুটি কাকে বলবো? ভগ্নাংশ ত্রুটি হলো ত্রুটি বাই প্রকৃত মান, ত্রুটি বাই প্রকৃত মান। আমি প্রকৃত মান সাপোজ আমি এক্স ধরলাম, এতটুকু আমি এটাকে এক্স বার ধরেছি, আমি এটাকে এক্স লিখছি। এটা কি প্রকৃত মান বা সঠিক মান। এই যে রাশি ইপসাইলন বাই এক্স, একে বলবো কি আমরা ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর। এটাকে আরেকটা লাগে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি কাকে বলবো? এই ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি যদি আমরা এটাকে 100% দিয়ে গুণ করে দিই, তখন তাকে বলবো শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর, বা এটাও বলতে পারি। ত্রুটির অঙ্ক খুব ইম্পর্টেন্ট আমাদের নিউমেরিক্যালস। আমি ত্রুটি নিয়ে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি খুব শিগগিরই একটা ভিডিও করব, সেখানে বিভিন্ন রকম সমস্যা, ত্রুটি কত রকম সমস্যা হতে পারে সেটা আমি দেখিয়ে দেবো। নেক্সট লাগবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক অঙ্ক, সিগনিফিকেন্ট ডিজিট। কাকে বলে? সংজ্ঞাটা কাকে বলে? যে কোনো পার্ট, যে কোনো ভৌত রাশির মান যে অঙ্কগুলি দিয়ে গঠিত, সেগুলি শেষ অঙ্কটি বাদ দিয়ে বাকি অঙ্কগুলি যদি শিওর একদম নিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হয়, তবে ওই পার্টটি বা মানটি যত সংখ্যক অঙ্ক দিয়ে গঠিত সেটিকে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলা হয়। এটা সংজ্ঞা। এবারে এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার প্রচুর নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা জানতে হয়। সেই নিয়মগুলো দিয়ে কিন্তু আমরা এই প্রত্যেকটা মানে যে সংখ্যা তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে পারি। কীরকম নিয়ম? কিছু নিয়ম, যে কোনো অঙ্কগুলি শূন্য নয়, মানে যে কোনো একটা সংখ্যা যদি কোনো শূন্য না থাকে সবগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ ধরতে হবে। 255, এই কত হবে? এর সিগনিফিক্যান্ট ডিজিট কত হবে? 3। একটা, দুটো, তিনটে, এই তিনটে অঙ্ক দিয়ে তৈরি, এবং এর মধ্যে কিন্তু একটাও শূন্য নেই, তাই সবগুলোই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা মধ্যে ধরতে হবে একটা। নেক্সট
যদি কোনো একটা সংখ্যার 252.5 252.5 কোনো একটা সংখ্যা যদি দশমিকের বাম দিকে অশূন্য থাকে অর্থাৎ শূন্য না থাকে, তাহলে দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। সেটা 5 জায়গায় শূন্য হতে পারত, 25.0 এটা হতে পারত। তো এক্ষেত্রে কত হবে? 1 2 3 4, এর সিগমেন্ট ডিজিট 4 হবে, এর ক্ষেত্রে 3 হবে। তো কি বললাম? এটা যে কোনো সংখ্যা দশমিকের বাম দিকে অশূন্য থাকলে ডান দিকে যাই থাকুক, শূন্য থাকুক বা যে কোনো সংখ্যা থাকুক, সমস্ত অঙ্কগুলি কিন্তু কাউন্ট করতে হবে। সব কাউন্ট করলে যেটা পাবো, টোটাল অঙ্ক যেটা, সেটা হবে তাৎপর্যপূর্ণ তার অঙ্ক, সেটা হবে। আচ্ছা, নেক্সট, যদি কোনো একটা সংখ্যা দশমিকের বাম দিকে শূন্য থাকে, 0.2502, তাহলে দশমিকের বাম দিকে যদি শূন্য থাকে, দশমিকের বাম দিকে, তাহলে দশমিকের ডান দিকে দেখতে হবে কি প্রথম সংখ্যা, প্রথম অঙ্ক, সংখ্যা না প্রথম অঙ্ক। যদি প্রথম অঙ্ক শূন্য না থাকে, 2 আছে, শূন্য না, তাহলে সবগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে, 1 2 3 4। আর যদি এরকম হয় 0.02502, যেহেতু দশমিকের বাম দিকে শূন্য, দশমিকের ডান দিকে প্রথমে শূন্য আছে, তাহলে এই শূন্য পরের থেকে কাউন্ট করতে হবে, 1 2 3 4। এক্ষেত্রে কিন্তু 4 হবে, 5 হবে না। যদি এরকম হয় 0.0025002, তাহলে এক্ষেত্রে 0.00 এদিকে শূন্য আছে, কাউন্ট হবে না, 25 কাউন্ট হবে, এর মাঝখানে 00 কাউন্ট হবে, এটা কাউন্ট হবে, এক্ষেত্রে 5 হবে। এই নিয়মটা কি? যদি দশমিকের বাম দিকে শূন্য থাকে এবং দশমিকের ডান দিকে প্রথম শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে না, কিন্তু তারপরে যে অশূন্য আছে তার মাঝে থাকাগুলো, মাঝখানের মধ্যে থাকা যে শূন্যগুলি সবগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। অর্থাৎ এই 5টা এখানে তাৎপর্যপূর্ণ হবে। আচ্ছা, যে কোনো সংখ্যার আমি বললাম প্রথমেই 12.00, এর কিন্তু সিগমেন্ট ডিজিট 4 হবে, 12 থাকলে শুধু 2 হবে, 12.000, এর ক্ষেত্রে 5 হবে। পার্থক্য কি? সবগুলি কিন্তু ভ্যালু 12, সবগুলো কিন্তু ভ্যালু আমাদের কত? 12। এদের পার্থক্য কি? এদের একটাই পার্থক্য, যেটা বেসিক পার্থক্য, সেটা হলো যে 12.00 মানে 12-এর পর দুটো অঙ্ক, দুটো ঘর কিন্তু আমরা সঠিকভাবে মাপতে পারি বা সম্ভব। এর ক্ষেত্রে কোনো ঘর এক্ষেত্রে নেই, এক্ষেত্রে 3টে ঘর মাপতে পারি, মাপা সম্ভব। আচ্ছা, নেক্সট, যদি কোনো ইউনিট কনভার্সন করি, আমি বললাম 21 কেজি সমান লিখলাম 21,000 গ্রাম। এক্ষেত্রে কিন্তু এটা দেখলে মনে হবে যে এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট 2, এক্ষেত্রে 5। নিয়ম হলো যখন কোনো একটা রাশির ইউনিট কনভার্সন হবে, সবসময় লেখা উচিত কি? লিখবো 21 কেজি ইকুয়াল টু 21 ইন্টু 10⁻³ গ্রাম। এই যে পাওয়ার, এখানে কি কনভার্সন ফ্যাক্টর, একটা একক থেকে আরেকটা এককে নিয়ে যাওয়া, এইগুলো কখনোই তাৎপর্যপূর্ণ অঙ্কে কাউন্ট হবে না। তো এক্ষেত্রে 2 সিগনিফিক্যান্ট ডিজিট, এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিট 2। নেক্সট, যোগ ও বিয়োগের তাৎপর্যপূর্ণ অঙ্ক নির্ণয়ের আগে আমাদেরকে রাউন্ডিং অফ শিখতে হবে। আসন্ন মান করার সময় কত লিখবো সেই নিয়মটা আমাদের শিখতে হবে। আমরা এখানে একটা লিস্ট দিয়েছি, পুরো নিয়মটা লেখা আছে। তো কীরকম? যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান 5-এর কম হলে আগের অঙ্কটি অপরিবর্তিত থাকবে, এটা জানো তোমরা। পাশে আমি আরও কিছু উদাহরণ এখানে দিয়ে দিলাম। যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান 5-এর বেশি হলে আগের মানটা 1 বাড়াতে হবে। যেরকম 7.518, 2 ঘর নেই দশমিকের পর, কত হবে? 7.52। যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে এবং এর পরে কোনো অশূন্য অঙ্ক থাকলে ওর আগের অঙ্কটির মান 1 বাড়াতে হবে। 34.6253, এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলে কত লিখবো? আমরা লিখব 34.63। কেন? যেহেতু 6253 5 আছে, বাট তারপরে শূন্য নেই, অশূন্য আছে, 3 আছে, সেই জন্য।
নেক্সট, যে অঙ্কটি বাদ দেওয়া হচ্ছে তার মান ঠিক 5 হলে অথবা 5-এর পর শূন্য থাকলে তাহলে কী হবে? তাহলে আগের অঙ্কটি কত হবে, এক বাড়বে কি একই থাকবে, ডিপেন্ড করছে যে 5-এর আগের অঙ্কটি যুগ্ম কি অযুগ্ম। যদি 5-এর আগের অঙ্কটি যুগ্ম হয় তাহলে মানটা অপরিবর্তিত থাকবে, আর যদি ওই লাস্ট ঘরে আগে 5-এর আগে মানটা অযুগ্ম হয় তাহলে ওর মানটা 1 বাড়বে। কীরকম? 4 নম্বর 5 নম্বর পয়েন্টের উদাহরণটা লক্ষ্য করো। 37.625 তো 3 ঘর নিই আমি, তাহলে কত হবে? তাহলে 37.62, কেন? লাস্টে 5, তার আগে কত যুগ্ম 2 যুগ্ম আছে, অতএব 62। আর তারপরে উদাহরণ লক্ষ্য করো 37.675, লাস্টে ঘর 5 আছে বা 5-এর পরে শূন্য, 37.750, আমি এটাও লিখতে পারি। তাহলে 37.675 আমি দুঘর লিখি, দুঘর দশমিক পর দুঘর অঙ্কে লিখি, তাহলে কী হবে? 37.68, কেন? লাস্টে 5 আছে, বাট 5-এর আগে যে সংখ্যাটা সেটা কিন্তু অযুগ্ম সংখ্যা, অতএব অযুগ্ম সংখ্যা হলে 1 বাড়বে, যুগ্ম হলে অপরিবর্তিত থাকবে, সেই জন্য 37 আমরা 68 লিখব। আমি প্রত্যেকটার আরও কিছু উদাহরণ আমি পাশে দিয়ে দিলাম, লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে। যোগ ও বিয়োগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়ের নিয়ম কী হবে সেটা প্রথমে বলা যাক। যোগ বা বিয়োগের ক্ষেত্রে যখন দুটো বা দুইয়ের বেশি সংখ্যাকে আমি যোগ করব বা বিয়োগ করব, তখন ওই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটির দশমিকের অঙ্ক সংখ্যা কম, উত্তরটি সবসময় সেইভাবে রাখতে হবে। অর্থাৎ যদি আমি দুটো বা তিনটে বা চারটে সংখ্যা যোগ করি, দেখা যায় যে ওই সংখ্যাগুলির মধ্যে কোনো একটা সংখ্যা দশমিকের ডান দিকে অঙ্ক সংখ্যা একটি, তাহলে উত্তর যত আসুক না কেন, উত্তরের যে উত্তর আসবে তার কিন্তু দশমিকের ডান দিকে একটা ঘড়ি আমাকে রাখতে হবে, এটাই নিয়ম। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে দেখানো যাক। 5.21 প্লাস 1.3152 আমি করলাম, তাহলে কী হবে? তাহলে যোগ করলে হবে 6.5352। তাহলে আমি একটা ওই রাউন্ড অফের নিয়ম শিখিয়েছি, সেই নিয়মে কিন্তু এর উত্তর কত হবে? উত্তর হবে 6.53। কেন? কারণ দুঘর রাখবো, কারণ 5.21 আছে, দশমিক পর দুঘর আছে, এক্ষেত্রে দুঘর উত্তর রাখতে হবে দশমিকের পর। বাট 53 কেন হবে? যেহেতু 5 2 এর পর 5 আছে, 5-এর পর কী আছে? 2 আছে, শূন্য নেই। তাহলে আগের সংখ্যাটা কি বলেছিলাম? যদি আগের সংখ্যাটা যুগ্ম বা অযুগ্ম থাকে সেক্ষেত্রে একটা নিয়ম ছিল, বাট সেক্ষেত্রে নিয়মটা কখন ছিল? যদি 5-এর পর শূন্য থাকে, কিন্তু শূন্য নেই, কি আছে? 5-এর পর অশূন্য আছে, 2 আছে, সেই জন্য আগের সংখ্যাটা সবসময় 1 বাড়বে, অর্থাৎ উত্তরটা হবে 6.53। আর একটা দেখানো যাক। 212.5 আর যোগ করছি এর সঙ্গে আমি 12.29, তাহলে কত হবে যোগ করলে? 9742224.79। এর যে দশমিকের বাম দিকে কিন্তু প্রথমটা আছে এক ঘর, নেক্সট আছে দু ঘর, তো উত্তরটাকে আমাকে এক ঘর রাখতে হবে, উত্তর হবে 224.79 আছে, এটা 8 হবে। ওকে, নেক্সট আমরা শিখব গুণ ও ভাগের ক্ষেত্রে নিয়ম। গুণ ভাগের ক্ষেত্রে নিয়মটা অনেকটা একই রকম, কিন্তু একটু সামান্য পার্থক্য আছে। যে দুটো সংখ্যাকে বা দুইয়ের বেশি সংখ্যাকে গুণ বা ভাগ করব, এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটার পুরো সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম, অর্থাৎ সর্বনিম্ন, উত্তরটাকে আমরা সেইভাবেই রাখবো। কীরকম? যদি আমরা 10কে আমরা 3 দিয়ে ভাগ করছি, কত হবে জানো তোমরা? 3 3 9, 9 মানে অ্যাকচুয়ালি এটা হবে কত? 3.33 এরকম হয়ে যায়। তো উত্তর কত হবে? তাহলে আমরা লিখতে পাবো কি 10/3 সমান 3.333 আসবে, কিন্তু উত্তর লিখবো আমরা এটাকে 3.23।
3.0 দিতে পারবো না। কী দেবো আমরা উত্তরটাকে? শুধু লিখবো উত্তরটা কত? উত্তর হবে 3। এটা অ্যান্সার হবে। কেন? তার কারণ 3 এবং 10, 10-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, 3-এর 1। উত্তরটাকে আমাকে এমনভাবে রাখতে হবে যেন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 হয়। 3 রাখলে একমাত্র তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তখনই কিন্তু 1 হবে। যদি একই অঙ্ক আমার থাকতো 10/3.0, তখন কত হতো? তখন কিন্তু এর উত্তর হতো 3.3। 3.3 কেন? 10 এরও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2, 3.0 এরও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। অর্থাৎ উত্তরটাকে আমরা এইভাবে তখন রাখতাম। আচ্ছা, গুণের ক্ষেত্রেও সেম সেম নিয়ম একটা দেখি, এবার দেখায়। আমি বললাম সাপোজ 21.5 আমরা ইয়াকে গুণ করবো, তো সাপোজ 1.2 দিয়ে 1.2 দিয়ে তো গুণ করলে কত হবে? 5 দুগুণ 10-এ 0, হাতে 1, দেখে 2 একে 3, 2 4, 5, 1, 2, 0, 8, 5, 2। 10 মিনিট থাকবে, কোথায় লিখবো? এখানে থাকবে। লিখবো কি লিখবো? 21.5 ইন্টু 1.2, 25.80। কিন্তু লক্ষ্য করো 21.5 এর কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। 1.2 এর 2। উত্তরটা কেমনভাবে রাখতে হবে যেন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হয়? 2 হয়। অতএব এর কিন্তু উত্তর লিখবো আমরা কত? উত্তর লিখবো এটাকে আমরা 25.8, পয়েন্ট 8 আছে, 5-এ বেশি আছে, অতএব কত লিখবো এটাকে আমরা? 26। কত হবে? 26। নেক্সট আমরা আলোচনা করব সঠিকতা এবং সূক্ষ্মতা নিয়ে। কোনো পরিমাপ যন্ত্রের সঠিকতা বলতে বোঝায় যন্ত্রটি সংশ্লিষ্ট রাশিটির প্রকৃত মানের কত কাছাকাছি পরিমাপ করতে সক্ষম। রাশিটির প্রকৃত মান এবং পরিমাপ করা মান যত কাছাকাছি হবে ওই যন্ত্রের সঠিকতা তত বেশি হবে। আমরা ধরতে পারি কোনো একটা তুলাযন্ত্র দিয়ে কোনো একটা বস্তুর ওজন 500 গ্রাম ভরে, একটা বস্তুর ওজন 500 গ্রাম প্রকৃত ওজন, যখন মাপছি আমরা পাচ্ছি 490 গ্রাম, তাহলে 10 গ্রাম কম পাচ্ছি। বা আরেকবার মাপছি আরেকটা অন্য তুলাযন্ত্র দিয়ে, আমরা পাচ্ছি 499 গ্রাম। তাহলে কিন্তু প্রথম যে তুলাযন্ত্র তার কিন্তু সঠিকতা খুব ভালো না, বাট দ্বিতীয়টা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো। আর প্রথমটাতে 10 গ্রাম ডিফারেন্স ছিল, পরেরটা ডিফারেন্স ছিল মাত্র 1 গ্রাম। ঠিক একইভাবে সূক্ষ্মতার সংজ্ঞা আমরা বলতে পারবো যে কোনো পরিমাপ যন্ত্রের সূক্ষ্মতা বলতে বোঝায় ওই যন্ত্রটি দিয়ে সংশ্লিষ্ট রাশিটির পরিমাপ করলে পরপর পরিমাপে প্রাপ্ত পাঠগুলি পরস্পরের কত কাছাকাছি। আমি যদি ওই একই দাঁড়িপাল্লা দিয়ে 5 বার ওই 500 গ্রাম ভরে কোনো বস্তুকে মাপি এবং যদি দেখি প্রথমবার এসে 499 গ্রাম, পরের বার 498 গ্রাম, পরের বার 501 গ্রাম, পরের বার 502 গ্রাম, তারপরে 499 গ্রাম, তাহলে বলতে পারবো ওই যন্ত্রের সূক্ষ্মতা খুবই ভালো। তা প্রত্যেকবার কিন্তু মানটা প্রায় যে প্রকৃত মান তার পাশাপাশি কিন্তু মানটা আমরা পাচ্ছি বা মানটা পেয়েছি। এবারে এদের মধ্যে কিছু তুলনা আছে, মিল কিছু আছে, কিছু অমিলও আছে সঠিকতা ও সূক্ষ্মতার মধ্যে। কি কি? কোনো যন্ত্রের সঠিকতা একবার পরিমাপেই নির্ধারণ করা যায়, কিন্তু কোনো যন্ত্রের সূক্ষ্মতা নির্ণয় করার জন্য অনেকবার পরিমাপ করা প্রয়োজন। কারণ অনেকগুলো পার্ট নেওয়ার পর কিন্তু বুঝতে পারবো পার্টগুলো কাছাকাছি আছে কি না, তখন বুঝতে পারবো সূক্ষ্মতা তার কত ভালো। কোনো পরিমাপ যন্ত্রের সঠিকতা নির্ভর করবে বা সঠিকতা নির্ভর করে শৃঙ্খলাবদ্ধ ত্রুটির ওপর, সিস্টেমেটিক এরর বলেছিলাম, তার উপর ডিপেন্ড করে। অন্যদিকে সূক্ষ্মতা নির্ভর করে অনিয়মিত ত্রুটির ওপর। এগুলো কিন্তু পার্থক্যের মধ্যেও লিখতে পারি।